এর জন্য আপনাকে পস্তাতে হবে। আই ডোন্ট থিঙ্ক সো, কারণ আমি চাইলে এই মুহূর্তে আপনার এই অশ্লীল ভিডিও ভাইরাল করে দিতে পারি। এ আর সমাজে মুখ দেখাতে পারবেন না আপনি। হুমকি শুনে ভরকে গেল রেজা, ভয়ে মুখ শুকিয়ে এলো। সত্যি যদি এই ভিডিও ভাইরাল হয় তবে দেশ ছেড়ে পালাতে হবে তাকে। নরম অনুতপ্ত হয়ে এলো গলার স্বর। রেজনকে চটিয়ে লাভ হবে না বুঝে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে অনুনয় করে বলল, ভুল হয়ে গেছে মিস্টার মোশাল, আমি আপনাকে কথা দিচ্ছি সব ছবি ডিলিট করে দেব, কিন্তু আপনি প্লিজ এই ভিডিওটা ডিলিট করুন। আমি বলছি আর জীবনে এমন ভুল করব না। ইশারা জাহিদকে ভিডিও বন্ধ করতে বলল রেজন। গলার স্বরে খানিকটা দৃঢ়তা এনে বলল, ভিডিও এখন ডিলিট হবে না, আগে ছবি ডিলিট হবে, তারপর ভিডিও। রেজার ভয় কমল না। তার বুঝতে বাকি নেই এই ভিডিও এত সহজে ডিলিট করবে না রেজন। এই ভিডিওটাকে কাজে লাগিয়ে যখন খুশি তাকে ব্ল্যাকমেল করতে পারবে সে। তাই যথাসম্ভব নরম হয়ে কথা বলার চেষ্টা করলো। অত্যাধিক করুণ গলায় বলল, আমি আপনার কাছে হাত জোর করছি, ভিডিওটা আমাকে দিয়ে দিন প্লিজ। এটা ভাইরাল হলে আমার মান ইজ্জত আর কিছু থাকবে না, দেশ ছেড়ে পালাতে হবে আমাকে। আই সোয়ার অন মাই মম, আমি ছবি ডিলিট করে দেবো, প্লিজ ক্যামেরাটা আমাকে দিয়ে দিন। সোয়ার অন মাই মম? রেজন উচ্চ শব্দে হাসল। যে মানুষ শুধুমাত্র টাকার লোভে নির্দ্বিধায় কারো চরিত্রে কালিমা লাগানোর কথা ভাবতে পারে তাকে আজ যাই হোক বিশ্বাস করা যায় না, তা সে যতই মায়ের দিব্যি দিক না কেন। রেজা যদি ভেবে থাকে তার এসব ইমোশনাল কথা শুনে রেজন তাকে ক্যামেরা দিয়ে দেবে তাহলে সে ভুল ভেবেছে। এতটা বোকা রেজন নয়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যতদিন পর্যন্ত না সে পুরোপুরি নিশ্চিন্ত হচ্ছে রেজা সব ছবি ডিলিট করেছে ততদিন পর্যন্ত এই ভিডিওটাই তার কাছে থাকবে। এটাই তার প্রধান অস্ত্র। রেজার মতন মানুষের শিক্ষা দিতে হলে তাদের ভাষাতেই দিতে হবে। রেজার বাসা থেকে কিছুটা দূরে গাড়ি পার্ক করে ওকে নামিয়ে দিল রেজওয়ান। যাওয়ার সময় মুচকে এসে কাঁধে হাত রেখে বলল, আশা করছি এই ব্যাপারে আর কখনো কথা বলার প্রয়োজন হবে না আপনাদের। ছবিগুলো আপনি ডিলিট করে দেবেন। অবশ্যই ছবিগুলো ডিলিট না হলে আমার তেমন কোনো ক্ষতি নেই। ভিডিওটা ডিলিট হলে কী হবে বুঝতে পারছেন? সেগুলো কোথায় কোথায় যাবে এটা নিশ্চয়ই আপনাকে আর বলে দিতে হবে না। কথা শেষ করে রেজার জবাবের অপেক্ষা না করে গাড়িতে উঠে গেল রেজন। তার কণ্ঠে বোধহয় খানিকটা হুমকি ছিল। ভয় পেল রেজা, ঘন ঘন ঝোঁক গিলল। রেজনকে ফাঁসাতে গিয়ে ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে সে নিজেই। এখন আর কিছুই করার নেই, রেজন যা বলে তাই শুনতে হবে। কিন্তু পরের দিন সকালে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেল। রেজনের অফিসে নীলি এলো দেখা করতে। প্রথমে তাকে দেখে বেশ কিছুক্ষণ কথা বলতে পারল না রেজওয়ান। ফর্মাল গেট আপে একেবারে অন্যরকম লাগছে নীলিকে। বেশ কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল সে। কিন্তু নীলির মেজাজ তিরিক্ষি। তিক্ত কণ্ঠে টেবিলে চাপড় মেরে বলল, মিস্টার রেজওয়ান, কোন সাহসে আপনি মিস্টার রেজাকে কিডন্যাপ করেছেন? তার এমন প্রশ্নে অবাক হলো রেজন। হাঁ করে চেয়ে রইল নীলির মুখের দিকে। সে ভাবতে পারেনি রেজার কিডন্যাপারের ব্যাপারটা নীলি অবধি পৌঁছাবে এবং সেই কৈফিয়ত চাইতে তার অফিসে আসবে নীলি। বিস্ময় ভাব কাটিয়ে শান্ত গলায় বলল, ছেড়ে ছেড়ে তোমার লাভ। উনি আমার বস, আপনি ওনাকে এভাবে কিডন্যাপ করতে পারেন না। 100 বার পারি। আমার সম্মানে কেউ আঘাত করলে আমি তাকে যা খুশি তা করতে পারি। ওর ভাগ্য ভালো যে ওকে জানে মারিনি। এত ঔদ্ধত্য কিসের আপনার? হ্যাঁ, নিজেকে কি মনে করেন আপনি? মানুষকে কি মানুষ মনে হয় না? মানুষকে মানুষই মনে হয়, কিন্তু জানোয়ারকে নয়। ও একটা জানোয়ার। তুমি জানো সে কি করেছে? কিচ্ছু জানার দরকার নেই আমার। আমি ভালো করেই জানি আপনি কেন ওনাকে কিডন্যাপ করেছেন। কেন? উনি যেন আমাকে চাকরি ছাড়তে বাধ্য করে তাই। এতক্ষণ যথাসম্ভব নিজেকে শান্ত রেখে কথা বলার চেষ্টা করছিল রেজওয়ান, কিন্তু আর পারল না। নীলিকে রেজার পক্ষ নিয়ে কথা বলতে দেখে মেজাজ চটে গেল। তার উপর রেজার অফিসে চাকরি নিয়েছে শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো তো মানে? তো মানে আমি তাকে বলেছি তোমাকে চাকরি থেকে ফায়ার করে দিতে। এখন বলো কি সমস্যা? কি করবে তুমি? পুলিশে দেবো আমাকে? জেলে ঢোকাবে? ঢোকাও, দেখি তোমার কত ক্ষমতা। অত্যাধিক রাগে বাকশূন্য হয়ে গেল নীলি। হতাশভাবে দুদিকে মাথা দোলালো। স্মিত হেসে বলল, তোমাকে জেলে ঢোকানোর ক্ষমতা হয়তো আমার নেই রেজন, কিন্তু মনে রেখো, কর্মফল বলে একটা কথা আছে, এটা কাউকে ছাড় দেয় না। যেমনটা তোমাকে দিইনি তাই তো? রেজনের চোখে মুখে তিরস্কার। আমি কোনো অন্যায় করিনি, যা হয়েছে সেটা আমার ভাগ্যে ছিল, এর জন্য আমি ওনাকে দায়ী করি না। কিন্তু তুমি যা করছো তাতে করে নিজের ধ্বংস ডেকে আনছো। এতটা ঔদ্ধত্য কিন্তু ভালো নয়। কাউকে বিনা অপরাধে কষ্ট দেয়া খুবই খারাপ জিনিস। রেজা সাহেব অন্তত ভালো মানুষ, আমার জন্য তুমি ওনাকেও কষ্ট দিচ্ছ। ভালো মন্দের জ্ঞান অজ্ঞাত তোমার কাছ থেকে শেখার
কোনো আগ্রহমান নেই। যা নিজের চরিত্রে ঠিক নেই সে সেটা অন্যকে জ্ঞান দিতে। নীলি ফ্যাকাশের দৃষ্টিতে পলকহীনভাবে চেয়ে রইল রেজওয়ানের দিকে। এই মানুষটা একদিন নিজের চাইতেও বেশি ভালোবেসেছিল তাকে, অথচ আজ তার ছিটে ফোটা পর্যন্তও নেই। চোখজোড়া আর্দ্র হয়ে উঠল তার। উঠে দাঁড়ালো সে। রিচা নিশ্চয়ই পার নাইট আমার যেতে বেশি অফার করেছে, সেই জন্যই তার জন্য এত দরদ। থমকে গেল নীলি। আচমকা রেজনের বিষাক্ত বাক্যবাণে জর্জরিত হয়ে গেল সমস্ত শরীর। মাথা ছিমছিম করে উঠল। দিক বিদিক শূন্য হয়ে রেজনের গলা চেপে ধরল সে। কান্না ভেজা গলায় আর্তনাদ করে বলল, কেন কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ রেজওয়ান? কেন তুমি বিশ্বাস করতে পারছো না আমি তোমাকে ধোকা দেইনি? আমি তোমাকে ধোকা। বলতে বলতেই রেজনের বুকে এলোপাতাড়ি কিল ঘুষি বসালো সে। রেজন মূর্তির মতন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি ক্রমশ ঘোলাটে হয়ে আসছে। অসহায়ভাবে তার বুকে লুটিয়ে পড়ল নীলি। বিরতিহীন ক্রন্দনে রেজনের বুক ভিজিয়ে দিল সে। রেজন ঢোক গিল। তার ভেতরটা মোমের মতো গলতে শুরু করেছে। এতদিনে জমাট বাঁধা সব অনুভূতিগুলো আবার নতুন করে বেরিয়ে আসতে চাইছে। সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে বাহুডোরে আবদ্ধ করে নিতে মন চাইছে ক্রন্দনরত প্রেয়সীকে। কিন্তু তার আত্মসম্মানবোধ, অন্তর্করণে তীব্র আর্তনাদ, পারিবারিক অসম্মানের কুৎসিত স্মৃতি তাকে সেটা করতে দিল না। নিজেকে দ্রুত সামলে নিল। একটা সময় এই মেয়েটাকে ভালোবাসার অপরাধে পুরো মহল্লাবর্তী লোকজনের সামনে তাকে জুতোপেটা করেছিল তার বাবা। তার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক স্ট্যাটাস নিয়েও কুৎসিত রকমের গালাগাল করেছিল। অথচ সেদিন এক ফোঁটা প্রতিবাদ করেনি নীলি। ঘরের দরজা বন্ধ করে চুপটি করে লুকিয়েছিল। সত্যিটা স্বীকার করে সর্বসম্মুখে জোর গলায় বলেছিল রেজনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রেজনকে ভালোবাসে না সে। সেদিনে সেই অপমান, সেই লাঞ্ছনা আজও ভুলতে পারেনি রেজন। অসহায়ের মতো নিজামুদ্দিন সাহেবের পায়ে ধরে কেঁদেছিল, কিন্তু তার দয়া হয়নি। পুরনো স্মৃতি মনে পড়তেই চোখ ছলছল করে উঠল রেজনের। চাপা কষ্টে বুকের ভেতরটা গুমোট হয়ে এলো। দীর্ঘশ্বাস ছেড়ে ক্লান্ত গলায় বলল, আজ থেকে তুমি মুক্তি নিলি, তোমাকে আমি আর বিরক্ত করবো না। রেজনের গলা জড়িয়ে ধরে তখনও কাঁদছিল নীলি। অবাক দৃষ্টিতে মাথা তুলে চাইল। তার হাত ছাড়িয়ে নিল রেজন। খানিকটা দূরে সরে গিয়ে বলল, তোমার জীবনে রেজো নামের কেউ ছিল সেটা ভুলে যাও। আজ থেকে আমরা একে অপরের জন্য সম্পূর্ণ অপরিচিত। সম্বিত ফিরে পেল নীলি। রেজনের কাছে ভালোবাসা ভিক্ষা চাইতে সে আসেনি, এসেছিল সব যন্ত্রণা থেকে মুক্তি চাইতে। মুক্তি তার ঠিকই মিলেছে, কিন্তু যন্ত্রণার অবসান ঘটেনি, বরং বেড়েছে। ভালোবাসা না পাওয়া যন্ত্রণা আরও একবার তার সমস্ত হৃদয়টাকে ভেঙে চুরে তছনছ করে দিল। চোখ মুছে মলিন হাসল। ঠোঁট কামড়ে কান্না চাপার চেষ্টা করে বলল, থ্যাঙ্কস। আশা করি তুমি তোমার কথা রাখবে, আমার প্রতি কোনো রাগ করবে না। সে যাই হোক, পারলে আমাকে ক্ষমা করে দিও। অনেক কষ্ট দিয়েছি তোমাকে। গাড়িতে একসঙ্গে বসে আছে রেজওয়ান এবং তিন্নি। মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে রেজওয়ান। বেরোনোর সময় শায়লা মোরসালিন বারবার করে বলে দিয়েছেন তিন্নিকে যেন সঙ্গে করে নিয়ে যান। তিন্নির পরীক্ষা শেষ, কয়েকদিন ওনার কাছে থাকবে। রেজওয়ান আর চোখে তিন্নির দিকে চাইল। কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, খুব একটা তাকাচ্ছে না সামনের দিকে। ড্রাইভিংয়ে মনোযোগ দিল রেজওয়ান। বাসার কাছাকাছি চলে এসেছে প্রায়। তিন্নি হঠাৎ কান থেকে হেডফোন খুলে বলল, আপনি কি আমাকে দিয়ে আবার চলে আসবেন? সেরকমই তো হচ্ছে, কিন্তু মা ছাড়বে কিনা সেটাই আসল কথা। ও আচ্ছা। কেন, তোর কিছু লাগবে? হ্যাঁ, আমি আসার সময় আবার ওষুধের বক্সটা ফেলে এসেছি। কিসের ওষুধ? মাথা ব্যথার। সেটা তো যে কোনো দোকান থেকে কিনে নেওয়া যাবে। নাম মনে আছে ওষুধে? আছে। তাহলে সমস্যা নেই, আমি বেরোনোর সময় মনে করে দিলে চলবে। আচ্ছা। বলে গাড়ি জানলা দিয়ে বাইরে তাকালো তিন্নি। অন্যদিনের তুলনায় আজকে একটু চুপচাপ লাগছে ওকে। রেজন সেটা লক্ষ্য করে বলল, কি রে, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? অল্প অল্প। রেজওয়ান হেসে ফেলল। ইশারায় জিজ্ঞেস করলো, কেন? আব্বা বলেছে রেজাল্ট ভালো না হলে আমাকে বিয়ে দিয়ে দেবে। ভালোই তো, এই জন্য মন খারাপ? হ্যাঁ। কেন, তুই না বিয়ে করতে চেয়েছিলি? হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু সমস্যা তো আপনার জন্যই হচ্ছে। আপনি আমাকে বলেছিলেন শিক্ষিত মেয়ে ছাড়া বিয়ে করবেন না। রেজওয়ান চুপ করে গেল। এই মেয়েটাকে এত করে বোঝানোর পরও সে বারবার একই কাজ করছে। ইচ্ছে করে আগুনে ঝাঁপ দিতে চাইছে। বাস্তবিক তিন্নিকে বড্ড ভালোবাসে রেজওয়ান, কিন্তু তিন্নি যেমন করে চাই তেমন করে নয়। তেমন করে সে কেবল একজনকেই ভালোবেসেছে। কি হলো, আপনি কথা বলছেন না কেন? তোর সঙ্গে কথা বলা চাই? বলিস তো সব আবল তাবল কথাবার্তা। কতদিন নিষেধ করেছি আমার সামনে এই ধরনের কথাবার্তা বলবি না।
তবুও কেন বলিস? ভালো লাগে আপনাকে রাগাতে, আমার ভালো লাগে। তুই আমাকে রাগানোর জন্য ইচ্ছে করে সব বলিস? হ্যাঁ, কিন্তু সত্যি বলি। রেজওয়ান দীর্ঘশ্বাস ছাড়ল। তিন্নি কেন এত অবুঝ, কেন বুঝতে চাইছে না? সে যা চাইছে তা অসম্ভব। মাঝে মাঝে তিন্নির জন্য ভীষণ ভয় হয় রেজওয়ানের। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা এই বাচ্চা মেয়েটা সহ্য করতে পারবে তো? এই যন্ত্রণা বড়ই ভয়ানক। সারা জীবন বুকে পাথর চাপা দিয়ে বয়ে বেড়াতে হয়। সে ভেবেছিল তিন্নি বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু তার ধারণা ভুল। দিন দিন মেয়েটার পাগলামি বাড়ছে। মায়ের সঙ্গে কথা কাটাকাটি চলছে রেজওয়ানের। কোনো এক গোপন মারফতে নীলির ফিরে আসার খবরটা শায়লা মুরসালিনের কানে গেছে। সেই নিয়েই রেজওয়ানের ওপর খেপেছেন তিনি। রেজওয়ানকে এবার বিয়ের জন্য চাপাচাপি করছেন, হুমকিও দিয়েছেন রেজওয়ান যদি বিয়ে করতে রাজি না হয় তবে বাড়ি ছেড়ে চলে যাবেন তিনি। রেজওয়ানের মুখ থমথমে। মায়ের কথাটা সে মানতে রাজি নয়, আবার শক্তভাবে প্রতিবাদিত করতে পারছে না। পাছে তিনি দুঃখ পান। আমার কথার কোনো মূল্য নেই তোর কাছে, এই জন্যই তোকে আমি কষ্ট করে মানুষ করেছি। বয়স হয়ে গেলে আসলে বাবা মার কোনো দামই থাকে না। কেঁদে ফেললেন শায়লা মুরসালিন। রেজওয়ানের তাকে শান্ত করার চেষ্টা করলো। হাত ধরতে গেলেই উনি ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলল, খবরদার রেজওয়ান, আমি বারবার করে বলে রাখছি তুই ওই মেয়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবি না, তাহলে কিন্তু মহা ঝামেলা হবে তোর সাথে আমার। আমি যদি শুনেছি তুই ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিস, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে তোর ছোট বোনকে নিয়ে নিরুদ্দেশ হব। মা প্লিজ। মা প্লিজ বলে কোনো লাভ হবে না। আমি জাহিদকেও বলে দিয়েছি ওই মেয়েকে যেন আমার ছেলের আশেপাশেও না দেখা যায়। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, নিজের সব ধ্বংস করে এখন আমার ছেলের পিছনে পড়েছে। তুমি ভুল করছো মা। ও নিজে থেকে আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করেনি। চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল কেবল। তুই একদম আমার সামনে ওই মেয়ের হয়ে সাফাই গাইবি না। কেন দিয়েছিস অফিসে চাকরি? এত কিছুর পরেও তোর শিক্ষা হয়নি, লজ্জাবোধ নেই তোর? আমার রাগ জেদ এসবের জন্য বিনা দোষকে জেলে যেতে হয়েছিল মা। বেশ হয়েছে, বের করলো কে? তুই? রেজওয়ান জবাব দিল না। শায়লা মুরসালিনের সঙ্গে এখন স্বাভাবিক কোনো কথাবার্তাই বলা যাবে না। রাগে অন্ধ হয়ে আছেন তিনি। একটা সময় রেজওয়ানও ছিল, কিন্তু এখন সে জানে তাকে বাঁচানোর জন্যই বাধ্য হয়ে মুবিনকে বিয়ে করতে রাজি হয়েছিল নীলি। রাগের মাথায় প্রথমে বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারছে। সত্যি তো, মুবিনের বাবার ক্ষমতার সঙ্গে কি পেরে উঠত রেজওয়ান? দীর্ঘশ্বাস ছেড়ে মাকে শান্ত করার চেষ্টা করলো। মা প্লিজ একটু শান্ত হও, তোমার প্রেশার হাই হয়ে যাবে। যাক, যার ছেলের কাছে মায়ের কথার কোনো মূল্য নেই তার আর বেঁচে থেকে কি লাভ? আমার তো মরে যাওয়াই ভালো। রেজওয়ান ব্যস্ত হয়ে চেয়ার ছেড়ে মায়ের বিছানায় পাশে এসে বসলো। তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এভাবে বলো না মা। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার কাছে তোমার চাইতে বেশি মূল্যবান আর হয়তো কেউ নেই। কিন্তু আমার কথাটা শোনো প্লিজ। নীলি আমাকে বাঁচানোর জন্যই মুবিনকে বিয়ে করেছিল। ওর বাবার ভাই বাধ্য করেছিল ওকে। আবার আবার তুই ওই মেয়ের হয়ে আমার সামনে কথা বলছিস? যা সর আমার সামনে থেকে। আচ্ছা যাচ্ছি, কিন্তু তুমি শুধু আমাকে একটা কথা বলো, এত সব কিছুর মাঝেও দোষটা কোথায়? স্বামীর বাড়িতে অত্যাচার সহ্য করতে হলো, আমিও ভুল বুঝলাম। অসুস্থ বাবার সংসারের বোঝাও কাঁধে নিল। একটা মেয়ে কেন বিপদের বিনা দোষে এত শাস্তি পাবে মা? তার তো এত কষ্ট পাওয়ার কথা ছিল না। সেসব আমার জানার দরকার নেই। খুব বেশি হলে তাকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করব, কিন্তু ওই মেয়ের সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখতে পারবি না, ব্যাস। কেন সবাইকে ছোট করে মা? রেজওয়ান যেন নিজেকে নিজেই প্রশ্ন করলো। চোখ বড় বড় করে ছেলের মুখের দিকে চেয়ে রইলেন শায়লা মুরসালিন। দুকরে উঠে বললেন, ওই মেয়ে তোর মাথা খেয়ে নিয়েছে, তুই এখন আর মায়ের দুঃখ বুঝতে চাইছিস না। ও আমাকে কিচ্ছু বলেনি। আলবাত বলেছে, নইলে এতদিন বাদে তোর মুখ দিয়ে এসব বেরোবে কেন? তুই তিন্নির কথাটা একবার ভাববি না? ওই মেয়েটা কি দোষ করেছে? তিন্নির কথা উঠতেই রেজওয়ানের মনটা নরম হয়ে গেল। কোথাও না কোথাও তো তিন্নিও জড়িয়ে আছে তার সিদ্ধান্তের সঙ্গে। তাই মনে মনে চিন্তিত বোধ করলো, তিন্নি কি আদৌ সহ্য করতে পারবে? পারবে না। ভীষণ ইমোশনাল আর একরোখা মেয়ে, যদি উল্টোপাল্টা কিছু করে বসে। তিন্নির প্রতি রেজওয়ানের একটা সফট কর্নার আছে, সেটা শায়লা মুরসালিন আগে থেকে জানেন। সেই সুযোগটায় কাজে লাগালেন তিনি। নরম মোলায়েম কণ্ঠে বললেন, মেয়েটা তোকে ভালোবাসে রেজওয়ান, তুই ওকে কষ্ট দিস না।
ওকে নিয়ে নতুন করে শুরু কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। জবাব না দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল রেজন। উভয় সংকটে পড়েছে সে, এর থেকে মুক্তির উপায় কি তাও বুঝতে পারছে না। রেজনের বাসার ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে তিন্নি এবং রেজওয়ান। রেজন উদাস দৃষ্টি মেখে আকাশ পানে চেয়ে আছে। তার খানিকটা পেছনে হাতের মুঠোয় ওড়না পাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তিন্নি। শাইলা মুসালিনের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর থেকেই বেশ গম্ভীর হয়ে আছে রেজওয়ান। কথা বলতে ভয় হচ্ছে, তবুও ইতস্তত করে বলল, রেজন ভাই, কি হয়েছে আপনার? রেজওয়ান সামনে ঘুরল, ইশারায় পাশে দাঁড়াতে বলল তিন্নিকে। বিনা প্রতিবাদে তার পাশে গিয়ে দাঁড়ালো তিন্নি। রেজওয়ান আলতো করে তার মাথায় হাত রেখে বলল, ভালোবাসা মানে বুঝিস? তিন্নি ওপরে নিচে মাথা নাড়ালো। এর মানে সে বোঝে। কতটা বোঝে সেটা রেজওয়ানের অজানা। ম্লান হাসলো সে, বলল, একটা গল্প বলি তোকে, মন দিয়ে শুনবি কিন্তু, ঠিক আছে? তিন্নি তার কথা জবাবে মলিন মুখ করে বলল, আপনার কি বেশি মন খারাপ রেজন ভাই? কফি বানিয়ে আনবো? কিচ্ছু লাগবে না, তুই শুধু চুপচাপ গল্পটা শোন। আচ্ছা ঠিক আছে। শুরু করছি তাহলে। তিন্নি ঘাড় কাত করে সায় জানালো। বলতে শুরু করলো রেজওয়ান। এক দেশে ছিল এক অহংকারী রাজা। রাজা ছিল এক ছেলে আর একজন মেয়ে। মেয়েটি মানে রাজকন্যাটি ছিল ভীষণ সুন্দরী। চারিদিক থেকে রাজপুত্ররা তাকে বিয়ে করার জন্য দিশেহারা, কিন্তু রাজার কাউকে পছন্দ হয় না। একদিন হঠাৎ এক নবাবের ছেলে রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব দেয়। নবাবের ছিল সীমাহীন ধন সম্পদ, রাজার চাইতেও অনেক বেশি। রাজা জানতো নবাবের ছেলে অসৎ দুশ্চরিত্র লম্পট, কিন্তু লোভের বশৎকারী ওই রাজকন্যাকে নবাবের ছেলে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু ততদিন রাজকন্যা অন্য একজনকে ভালোবেসে ফেলেছে। নিতান্তই সাধারণ করার ছেলে সে। রাজকন্যাকে সে খুব ভালোবাসত, কিন্তু রাজা তাকে মেনে নিলেন না। ছেলেটা অনেক অনুনয় বিনয় করল, তবুও না। উল্টে রাজকন্যাকে হুমকি দিলেন, সে যদি নবাবের ছেলেকে বিয়ে না করতে রাজি হয় তবে ছেলেটাকে মেরে ফেলবে। তুই শুনেছিস তো? হ্যাঁ শুনেছি। তারপর কি হলো? রাজকন্যা নিশ্চয়ই ছেলেটার সাথে পালিয়ে গেল। না, রাজকন্যা পালায়নি। পালানোর কোনো পথ ছিল না। নবাবের অনেক ক্ষমতা, পালিয়ে যাবে কোথায়? নবাব এক নিমেষে ধরে ফেলবে। তবে কি রাজকন্যা নবাবের ছেলেকে বিয়ে করে নিল? হ্যাঁ, ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য রাজকন্যা নবাবের ছেলেকে বিয়ে করে নিল। আর ছেলেটা? সে এসবের কিছুই জানতো না। রাজকন্যাকে ভুল বুঝে অভিমানে দূরে সরে যায়, অনেক দূরে। তারপর তাদের আর কখনো দেখা হয়নি? এক এক করে প্রশ্ন করতে থাকে তিন্নি। হয়, নবাবের লম্পট ছেলে রাজকন্যাকে বাড়ি থেকে বের করে দেয়। বাবার বাড়িতে ফিরে আসে রাজকন্যা, কিন্তু সেখানে দুর্দশা শেষ রইল না। হঠাৎ করে রাজকন্যার ভাই এবং নবাবের ছেলে দুজনেই মারা যায়। রাজা রাজ্য ততদিন ছাড়খাড়, সব হারিয়ে রাজা শয্যাশায়ী। অসুস্থ পিতা দায়িত্ব রাজকন্যা নিজের কাছে তুলে নিল। এইটুকু বলে রেজওয়ান দীর্ঘশ্বাস ছাড়ল। তিন্নি চুপ করে শুনছে। তার ভীষণ খারাপ লাগছে। রাজকন্যা এবং ছেলেটার শেষ পরিণতি জানতে খুব ইচ্ছা করছে। তোকে এই গল্পটা কেন বলছি বুঝতে পারছিস তো? না। পারবি, একটু ধৈর্য ধর। আবার বলতে শুরু করলো রেজওয়ান। রাজকন্যা এবং সেই ছেলেটা দুজনেই তাদের ভালোবাসার মানুষকে হারিয়েছে। অসহ্য বেদনা নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও তারা কখনো মরার কথা ভাবেনি। নিজের মতো করে বাঁচতে চেষ্টা করেছে। ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করেছে। রাজকন্যা নিজের দৈন্যদশার সাথে প্রতিনিয়ত লড়াই করেছে। তিন্নি এখনো বুঝতে পারেনি রেজওয়ান কি বোঝাতে চাইছে। বলল, রাজকন্যার সাথে কি আমার কোনোভাবে সম্পর্ক আছে রেজওয়ান ভাই? আছে। কি? বলছি, তার আগে গল্পটা শেষ করি। গল্প কিন্তু এখনো শেষ হয়নি। ঠিক আছে। অনেকদিন বাদে হঠাৎ আবার রাজকন্যার সঙ্গে ছেলেটা দেখা হয়। রাজকন্যাকে দেখে ছেলেটা খুশি হয়নি। মাথায় প্রতিশোধের ভূত চাপে। নানাভাবে সে রাজকন্যাকে কষ্ট দিতে চায়, কিন্তু দিন শেষে তার সকল চেষ্টা বিফল হয়। কারণ রাজকন্যাকে কষ্ট দিয়ে সে শান্তিতে থাকতে পারে না। অনেক ভালোবেসেছে তাই? হ্যাঁ, ছেলেটা রাজকন্যাকে খুব ভালোবাসে। জানতে পারে রাজকন্যার আত্মত্যাগের কথা, তখন সে রাজকন্যাকে ফিরিয়ে আনতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে, পার্শ্ববর্তী দেশের এক অবুজ রাজকন্যাও ছেলেটিকে মনে মনে ভালোবেসে ফেলে। সে অবশ্য জানে না ছেলেটা এখনো আগের তার পুরনো প্রেমিককে ভালোবাসে। ছেলেটাও ভেবে বলতে পারে না, কারণ জানতে পারে যদি সে নিজের ক্ষতি করে। ছেলেটা তো জানিয়েছে রেজওয়ান ভাই। হ্যাঁ, জানিয়ে দিল। অনেক ভেবে দেখেছে ছেলেটা না জানালে
অবুজ রাজকন্যাকে ঠকানো হবে, জটিলতা বাড়বে। তাই শেষমেশ জানিয়ে দেওয়াটা ঠিক মনে করলো। এইটুকু বলে পুনরায় থামলো রেজওয়ান আর চোখে তিন্নির দিকে চাইলো। তিন্নি মাথা নিচু করে কাঁদছে। রেজওয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার গল্প শেষ তিন্নি, এখন তুই বল, ওই অবুজ রাজকন্যাটা কি করবে? সে কি মরবে? তিন্নি জবাব দিল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। তার বুকের ভেতর তোলপাড় চলছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সবকিছু। নিজেকে বড্ড অসহায় লাগছে। কেন সে রেজওয়ানের ভালোবাসার রাজকন্যাটি হলো না? এমন কেন হলো? আমার মনে হয় কি জানিস, আমার মনে হয় সেই অবুজ রাজকন্যাটি মরবে না, সে বেঁচে থাকবে, জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে শিখবে। ছেলেটাকে দেখিয়ে দেবে জীবন কারোর জন্য থেমে থাকে না। তারপর একদিন তার জীবনে অন্য কোনো রাজপুত্র আসবে, যে রাজকন্যার পুরনো সব দুঃখ ভুলিয়ে দেবে, যাকে পেয়ে রাজকন্যা নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে করবে। তিন্নি চোখ মুছে ম্লান হাসলো, ধরে আসা কণ্ঠে বলল, আপনি ভয় পাবেন না রেজন ভাই, আমি আপনাকে মারবো না, আমি বেঁচে থাকবো। আপনি নিশ্চিন্তে আপনার রাজকন্যার কাছে ফিরে যেতে পারেন। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে, ছুটে বেরিয়ে গেল। রেজওয়ান ছলছল দৃষ্টি নিয়ে তার চলে যাওয়ার দিকে চেয়ে রইল। তিন্নিকে সে ভালোবাসে, স্নেহ করে, সবসময় চায় তিন্নি ভালো থাকুক। তিন্নির জন্য সে নিজের গোটা পৃথিবী ছেড়ে দিতে পারে, শুধু পারে না তিন্নিকে নীলির মতো করে ভালোবাসতে। নীলি যে তার প্রেয়সী, তার প্রিয়তমা, তার হৃদযন্ত্রের স্পন্দন, যে স্পন্দন থেমে গেলে মানুষ আর বাঁচে না। বেশ কয়েকদিন পরের কথা, মন মেজাজ ভালো না থাকায় জাহিদকে নিয়ে একটা ব্যবসায়িক পার্টিতে এসেছে রেজওয়ান। ঢাকা শহরের বড় বড় বিজনেসম্যানেরা সবাই এই পার্টিতে আমন্ত্রিত। ভদ্রতার খাতিরে হলেও অ্যাটেন্ড করা প্রয়োজন, কিন্তু এখানে এসে এমন কিছু দেখবে এই কথা রেজওয়ান স্বপ্নেও ভাবেনি। স্বামী স্ত্রীর মতো পাশাপাশি হাত ধরে ভেতরে ঢুকছে রেজা এবং নীলি। হাসি খুশি মুখ নীলি, সাজসজ্জার বহর। রেজওয়ানের বুকে রক্ত ছলকে উঠল। পলকহীনভাবে চেয়ে রইল নীলির হাস্যোজ্জ্বল মুখখানার দিকে। কতদিন বাদে এমন করে হাসছে নীলি। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। রেজার হাত ধরে হাসছে তার প্রিয়তমা। জাহিদ তার মনের অবস্থা বুঝতে পেরে বলল, চলুন ওই দিকটাতে গিয়ে বসি স্যার। চলো। সামনে এগোলো রেজওয়ান। ভেতরের অস্থিরতা কাটানোর জন্য বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। জ্বালা বাল্য বই কি কমলো না। অনেকক্ষণ যাবৎ নীলিকে খুঁজছে রেজওয়ান। রেজা এখানেই আছে, কিন্তু নীলি নেই। খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে গেল সে। আর একটু সামনে এগোতেই দেখলো এক পাশে দাঁড়িয়ে মধ্যবয়স্ক একটা লোকের সঙ্গে কথা বলছে নীলি। প্রথম দেখাতেই লোকটার মতিগতি ভালো ঠেকলো না রেজওয়ানের। তার অশ্লীল দৃষ্টি বারবার নীলির সরু কোটিতে গিয়েই ঠেকছে। সম্ভবত নীলিকে একসঙ্গে নাচ করার প্রস্তাবও দিয়েছে, এবং জবাবের অপেক্ষা না করেই নীলির দিকে হাত বাড়িয়ে দিয়েছে। লোকটা নীলির কোমর স্পর্শ করার আগেই রেজান ওকে টেনে সরিয়ে নিয়ে গেল। কোমরে টান পড়ায় নীলি চমকে উঠে সামনের মানুষটার দিকে চাইল। মুহূর্তেই অগ্নিবর্ণ ধারণ করলো চেহারা। হাউ ডিয়ার ইউ মিস্টার রেজন, হাউ ডিয়ার ইউ টু টাচ মি। লোকটা সঙ্গে সঙ্গে কেটে পড়ল। রেজান বিষণ্ণ মুখেও কিঞ্চিত হাসল, বলল, ডোন্ট বি সিরিয়াস, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন টু টাচ ইউ। ডোন্ট ইউ? নো, আই ওয়াজ জাস্ট হেল্প ইউ। লোকটা তোমার কোমরে হাত দিতে যাচ্ছিল। তৎক্ষণাৎ নিজের কোমরের দিকে চাইল নীলি। শাড়ি সরে কোমরের একাংশ দেখা যাচ্ছে। বিব্রত মুখে দ্রুত টেনে ঠিক করে নিল। নিচে নামার জন্য পা বাড়াতেই রেজওয়ান তাকে টেনে অন্যদিকে সরিয়ে নিয়ে গেল। একটা বন্ধ রুমে তালা খুলে তড়িৎ গতিতে ভেতরে ঢুকে পড়ল। নীলি ঝাঁপিয়ে পড়ল দরজা খুলে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু দরজা খুলল না। রেজওয়ান বাধা না দিয়ে শান্তভাবে বিছানায় গিয়ে বসল। এই দরজাটা খুলছে না কেন? আতঙ্কে মুখ ফ্যাকাশে হয়ে গেল নীলির। বন্ধ দরজা খুলবে কি করে? মানে? মানে আমি লক করতে বলেছি, বাইরে যাই অপেক্ষা করছে, আমি না বলা পর্যন্ত খুলবে না। এসবের মানে কি? তেতে উঠল নীলি। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আপনার কোনো কথা শুনতে আগ্রহী নই। দরজা খুলতে বলুন, নইলে আমি চিৎকার করব। রেজওয়ান ফের হাসলো, হাত দিয়ে মাথার চুল ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ইউ ক্যান ট্রাই, তোমার যত খুশি চিৎকার করো, কোনো লাভ হবে না, রুমটা সাউন্ড প্রুফ। আকস্মিক ভয়ে নীলি চোখ বড় বড় করে ফেলল। রেজওয়ান কি করতে চাইছে তার সঙ্গে? দরজা বন্ধ করেছে কেন? গায়ের ব্লেজারটা খুলে খাটের পাশে ছড়ে মারল রেজওয়ান। বডি ফিটিং শার্টে তার সুন্দর পেশিবহুল ফিগার নিপুণভাবে ফুটে উঠেছে। নীলিকে অবাক হয়ে তার দিকে চেয়ে ঠোঁট কামড়ালো। নীলি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার মুখের দিকে। এই মানুষটার সঙ্গে এক ঘরে থাকতে তা যথেষ্ট আত্মসম্মানে বাঁধছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই।
রেজওয়ান কি চায় সেটা ওকে জানতে হবে। রেজার সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি যতদূর জানি তুমি তার বেতনভুক্ত কর্মচারী। তাহলে হাত ধরে তো হাসাহাসি কিসের? কোনো রকম ভনিতা না করে সরাসরি প্রশ্ন করলো রেজওয়ান। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। অফকোর্স ইট ইজ। আমার হবু বউয়ের সঙ্গে তার কিসের এত হাসাহাসি? এক্সকিউজ মি, হবু বউ কার? তোমার? নো মিস্টার রেজওয়ান, পাত্রী যদিও ঠিক আছে কিন্তু পাত্রটা বদল হবে। আই এম গোয়িং টু ম্যারি মি রেজা। ভেরি সুন ইউ উইল গেট দ্য ইনভাইটেশন কার্ড। রেজওয়ানের হাসি মিলিয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে হা করে চেয়ে রইল নীলির মুখের দিকে। আর ইউ কিডিং মি? ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ। হাউ কুড ইউ মেরি হিম? How could I marry him? Do you have the right to ask me the question? কথা ঘুরিয়ে না নিলি, আমার প্রশ্নের জবাব দাও। আপনার প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। না দিলে কিন্তু তুমি এখান থেকে বেরোতে পারবে না। সারাটা রাত আমার সঙ্গে এক ঘরে কাটাতে হবে। গ্লাসের ড্রিঙ্ক ঢেলে দিল রেজওয়ান। নীলি ঝাঁঝালো চোখে চেয়ে রইল সেদিকে। ছুঁড়ে মদের গ্লাসটা ফেলে দিতে মন চাইছে তার। রাগ সংযত করে বলল, He proposed me. অ্যান্ড ইউ এক্সপেক্ট দ্যাট? Yes, ডু ইউ লাভ হিম? yes. এবার জাহিদ সাহেবকে বলুন দরজা খুলে দিতে। আমার ফিয়ান্সে আমার জন্য ওয়েট করছে। রেজওয়ানের মুখ ইতিমধ্যে লাল হয়ে গেছে। হাতের গ্লাসটা সরিয়ে রেখে উঠে দাঁড়ালো সে। নেশায় টলমল অবস্থা, যার জন্য সে প্রতিনিয়ত মায়ের সঙ্গে লড়াই করে যাচ্ছে, যার জন্য তিন্নিকে ফিরিয়ে দিয়েছে সে কিনা অন্য কাউকে বিয়ে করবে? অসম্ভব। রেজওয়ান কিছুতেই তা হতে দেবে না। নীলির সামনে এগোতেই 2 পা পিছিয়ে গেল নীলি। এভাবে যেতে যেতে একেবারে দেওয়ালের সঙ্গে মিশে গেল। হোয়াট আর ইউ ডুইং? আই ওয়ান্ট ব্যাক মাই লাভ। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? নীলির চোখে পানি। এই মুহূর্তেই রেজওয়ানকে ভীষণ ঘৃণা হচ্ছে তার। এই মানুষটা কখনোই তার সুখ সহ্য করতে পারে না। এত কষ্ট দেওয়ার পরেও শখ মেটেনি, এখন নতুন করে আবার কষ্ট দিতে চাইছে। যে শুনেছে রেজা ওকে বিয়ে করতে চায়, অমনি মিথ্যে ভালোবাসার বুলি ছড়াচ্ছে। কেন এমন করছে সে? রেজা যদি এসব জানতে পারে, নীলিকে আর কোনোদিন বিশ্বাস করবে না। যে মানুষটা বিপদে আপদে নীলির পাশে দাঁড়িয়েছে, তাকে নীলি ঠকাতে চায় না। ঠেলে রেজওয়ানকে সামনে থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু শরীরের সমস্ত ভর তার গায়ের ওপর ছেড়ে দিয়েছে রেজওয়ান। 2 হাতে তাকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি নীলি। লজ্জায় অপমানে কেঁদে ফেলল নীলি। বলল, প্লিজ স্টপ দিস, আই বেগ ইউ। আমাকে যেতে দাও। তার চোখে পানি দেখে হুঁশ ফিরল রেজওয়ানের। সঙ্গে সঙ্গে ছেড়ে দিল নীলিকে। জাহিদকে ফোন করে দরজা খুলে দিতে বলল। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল নীলি। সে বেরিয়ে গেলে বুক ভর্তি বেদনা নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রেজওয়ান। নিজের ওপর অসম্ভব করুণা হচ্ছে। ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও আবার হারিয়ে ফেলেছে। অফিসিয়াল মিটিংয়ে জাহিদের সঙ্গে জরুরি আলাপে ব্যস্ত ছিল রেজওয়ান। আচমকা টেলিফোনের রিং বেজে উঠতেই মনোযোগে বিঘ্ন ঘটল। রিসিভার তুলে কথা না বলে ফেভ রেখে দিল রেজওয়ান, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কল কেটে যাওয়ার পরেও বিরতিহীনভাবে কল করা জারি রাখল অপর পাশের ব্যক্তিটি। রেজওয়ান বিরক্ত হয়ে রিসিভার কানে তুলে নিল। হ্যালো, রেজওয়ান স্পিকিং। হ্যালো মিস্টার মুসালিন, রেজা হিয়ার। রেজার নামটা শুনে চোখ জ্বলে উঠল রেজওয়ানের। হাতের মুঠো শক্ত করে ফেলল। জাহিদকে উদ্বিগ্ন দেখালো। ইদানিং রেজওয়ানের শরীর ভালো যাচ্ছে না। এই অবস্থায় যথেষ্ট চেঁচামেচি তার শরীরের পক্ষে ভালো হবে না। সে জানি না রেজওয়ান কার সঙ্গে কথা বলছে, তথাপি ইশারায় শান্ত থাকতে অনুরোধ করলো। রেজওয়ান কাটকাট গলায় প্রশ্ন করলো, কি চাই? আপনাকে আমাদের বিয়েতে ইনভাইট করার জন্য ফোন করেছি মিস্টার মুসালিন। আগামী 11 ফেব্রুয়ারি আমার এবং নীলির বিয়ের দিন ঠিক করেছি। রেজওয়ান চেঁচিয়ে উঠতে গিয়েও উঠল না। নিজেকে শান্ত করে নিয়ে বলল, কংগ্রাচুলেশন মিস্টার রেজা, উইস ইউ ভেরি ব্যাড লাক। সরি। ভুল হয়ে গেছে, গুড গার্ল হবে। থ্যাংক ইউ। ভালোই হলো আপনি ফোন করেছেন। একসঙ্গে আমার বিয়ের দাওয়াতটা পৌঁছে দেওয়া যাবে। আপনার বিয়ে? হ্যাঁ, আমারও বিয়ে। 11 ফেব্রুয়ারি আমারও বিয়ে। রেজা যেন আকাশ থেকে পড়ল। রেজনের কথা সে ঠিক বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। রেজন কি তার সঙ্গে মজা করছে তাও বুঝতে পারছে না। তবে অবাক হোক আর যাই হোক, ব্যাপারটা জোরপূর্বক হজম করে গেল সে। কৃত্রিম আন্তরিকতার সুরে বলল, তাই নাকি? হোয়াট এ কোইন্সিডেন্স। এনিওয়ে, কংগ্রাচুলেশন মিস্টার মুসালিন। কোইন্সিডেন্স তো বটেই, আমার হবু স্ত্রীর নামও নীলি রহমান। ভেনুটা সেম। রেজওয়ান ইচ্ছে করে রেজার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিল। এতক্ষণে জাহিদের বোঝা হয়ে গেছে রেজওয়ান কার সঙ্গে কথা বলছে। মুখ টিপে হাসল সে।
রেজওয়ান মুরসালিন একবার যার ওপর থাবা বসায় তার আর মুক্তি নেই। রেজা আবার সেই থাবার শিকার হতে যাচ্ছে। রেজওয়ান গলাটা আরেকটু খাদে নামিয়ে বলল, একটু সাবধানে থাকবেন ভাই। বিয়ের দিন কিডন্যাপ হয়ে গেলে তো সমস্যা, তখন তো আপনার বউ নিয়ে অন্য লোক ভাগবে। শান্ত থাকার চেষ্টা করলেও রেজার পেটের কেমন করছে। রেজওয়ান সরাসরি তাকে থ্রেট দিচ্ছে। হাড় বজ্জার ছেলে এই রেজওয়ান। একে শিক্ষা দেওয়ার জন্য নীলিকে টোপ হিসেবে বেছে নিয়েছে রেজা। এখন উল্টে তাকে তোপ বানানোর প্ল্যান করছে রেজওয়ান। ভাবছে বিয়ের আসর থেকে রেজাকে কিডন্যাপ করে সে নিজে বিয়ে করবে। আচ্ছা, এত সহজ? গতবার না হয় রেজা কিডন্যাপের কথা জানতো না, কিন্তু এবার আর তো সে জেনে গেছে। এবার আগে থেকে সব ব্যবস্থা করে রাখবে। দরকার পড়লে বিয়ের দিন পুলিশ পাহারা বসাবে। আপনি ব্যবসা ছেড়ে মানুষ কিডন্যাপিং কবে থেকে শুরু করেছেন? ধুর, মানুষ কিডন্যাপ শুরু করতে যাবো কেন? আমি তো কিডন্যাপ করবো একটা নেরি কুত্তাকে। চিড়িয়াখানায় যাওয়ার বহুত শখ হয়েছে কুত্তাটার।